হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনাকাঙ্ক্ষিত একটি অ্যাক্সিডেন্টের জন্য বদলে যায় একটি ছেলের জীবন। ঠিক তখনই তার জীবনে নতুন কেউ আসে, আর সেই নতুন কেউটাকে ছেলেটার হৃদয় দিয়ে ভালোবেসে ফেলে। একজন পুরুষের সত্যিকারের ভালোবাসা কতটা যে সুন্দর ও স্নিগ্ধ হয়, এবং সেই ভালোবাসায় হাজারো বাধা থাকার সত্ত্বেও কোনো বাধাই যেন তার কাছে বাধ মানে না, তারই একটা প্রতিচ্ছবি দেখতে পাবেন আজকের এই গল্পটিতে। আর আজকের ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি গল্পটির সাথে একদম হুকড হয়ে থাকবেন। সম্পূর্ণ অন্যরকম একটি লাভ স্টোরি নিয়ে আজকের গল্পের নাম এজ অফ ইনোসেন্ট। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল গল্পটিতে। তো মুভির শুরুতে আমরা সু নামের একজন ছেলেকে দেখতে পাই যে বাইক চালাচ্ছিল, আর এই ছেলেটি হচ্ছে আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র। তার বয়স হচ্ছে মাত্র 21 বছর, আর সে পেশায় একজন শখের ফটোগ্রাফার। তো আজকে সে বাইক চালানোর সময় হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন সে মনে মনে বলতে থাকে, আমি আগে ভাবতাম জাপানিরা অ্যাডভেঞ্চার করার জন্যই জন্ম নেয়, এই বয়সে যদি মজা না করি তবে কখন করব। আর আমি অ্যাডভেঞ্চার করতে খুব পছন্দ করতাম, কিন্তু অ্যাডভেঞ্চার মানে যে মজা নয়, এটা আমি অনেক দেরিতে বুঝতে পেরেছি। মাঝে মাঝে এই অ্যাডভেঞ্চার আমাদের উপরে পর্যন্ত পৌঁছে দিতে পারে, আর এটার প্রমাণ আমরা তাৎক্ষণিকভাবেই দেখতে পাই। সে যখন বাইক চালাচ্ছিল তখন তার সামনে থাকা একটা বড় মালবাহী গাড়ি, যেটার পেছনে গাড়ির টায়ার ভর্তি ছিল, সেটা থেকে একটি টায়ার পড়ে যায়। ব্যাস, সুয়ার নিজের বাইকের কন্ট্রোল ধরে রাখতে পারে না, সে বাইক থেকে ছিটকে পড়ে যায়। আর এই অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টের কারণে এই ছেলেটির জীবন বদলে যাবে, তার জীবনে আসবে নতুন এক মোড়। দেখতে থাকুন। যাই হোক, ছেলেটি অ্যাক্সিডেন্ট করে অনেক আহত হয়ে গিয়েছে, তাই তাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়। আর এখানে আমরা জানতে পারি যে সে শখের ফটোগ্রাফার হওয়ার পাশাপাশি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, মানে তার লেখাপড়া এখনো শেষ হয়নি। আর সে নিজের হোম টাউন থেকে অনেক দূরে থাকতো, কারণ সেখান থেকে তার ইউনিভার্সিটি কাছাকাছি ছিল। প্লাস পরিবারের বাধা নিয়মের জীবনের থেকে সে সম্পূর্ণ আলাদা থাকতে পারত। মানে স্টুডেন্ট লাইফে যারা যারা পরিবারের সঙ্গে থেকেছো তারা জানো যে তখন ফ্যামিলি থেকে তোমাদের বাচ্চা মনে করা হয়, আর এটা করা যাবে না, সেটা করা যাবে না, এসব বলে অনেক বাধা একটা নিয়মের মধ্যে থাকতে হয়। তো সুর এই ঝামেলা ছিল না, কারণ সে নিজের শহর থেকে একটু দূরে থাকতো এবং নিজের পছন্দ মতো লাইফ লিড করতে পারত। আর যখন ইচ্ছা সে অ্যাডভেঞ্চার করতে পারত। তো সে যেহেতু তার ফ্যামিলি থেকে দূরে থাকতো, এজন্য তার অ্যাক্সিডেন্টের বিষয়টি তার বাবা মা কেউ জানতে পারে না। তার দেখাশোনার জন্য তার দুজন বন্ধু হসপিটালে আসে। একজনের নাম হচ্ছে ক্যাঙ্ক, আরেকজনের নাম হচ্ছে কিরণ। আর এই একই হসপিটালে একজন আঙ্কেল অ্যাডমিট ছিল, যার নাম হচ্ছে মিস্টার ড্যানিং। সু এই আঙ্কেলটির সাথে অনেক ভালোভাবে কথা বলে এবং আস্তে আস্তে তাদের মাঝে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আর সে জানতে পারে আঙ্কেলটির ফ্যামিলির কেউ নেই, উনি একদম সম্পূর্ণ একা মানুষ। আর সেও যৌবনকালে সুয়ের মতো অ্যাডভেঞ্চার করতে অনেক পছন্দ করত। মূলত এই কারণেই তাদের দুজনের মাঝে ভালো বন্ডিং হয়ে যায়, কারণ তাদের দুজনের মাইন্ড সেটআপ বা মন মানসিকতায় অনেক মিল রয়েছে। আর কিরণ নামের মেয়েটি, যে কিনা সুয়ের খুব ভালোভাবে খেয়াল রাখছিল, সে সুকে অনেক দিন থেকে অনেক বেশি পছন্দ করত, কিন্তু সু তাকে কোনোদিন পাত্তা দিত না। সে তাকে শুধুমাত্র একজন ফ্রেন্ড হিসেবেই মনে করত, এর বাইরে সে তাকে নিয়ে কোনোদিন কিছু ভাবেনি। তবে কিরণ সুয়ের অনেক খেয়াল রাখত। সু তার সামনে কিছুটা শাই ফিল করত, কিন্তু কিরণ নিজেকে মেডিকেল স্টুডেন্ট দাবি করে সু যেন শাই ফিল না করে সেই চেষ্টাই করত। এদিকে কিরণ মনে মনে সুকে নিয়ে কি ফিল করে তা তো সে জানতোই না। তো কিরণ বলছিল, তোমার থ্যাঙ্কসফুল হওয়া উচিত, কারণ তোমার ফ্রেন্ড একজন মেডিকেল স্টুডেন্ট, আর যে তোমাকে অনেক হেল্প করে, তোমার এত কেয়ার নিবে, তোমার দুঃসময়ে তোমার পাশে থাকবে, এমন কাউকে ফ্রেন্ড হিসেবে পেয়েছো, এজন্য তোমার নিজেকে প্রাউড ফিল করা উচিত। কিরণ যখন এসব বলছিল, সু তখন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আর তাই কিরণ তাকে প্রশ্ন করে, তুমি এভাবে কি দেখছো, আমি কি অন্যায় কিছু বলেছি নাকি? সু বলে, তোমার ইয়াররিংস এগুলো অনেক প্রিটি, আমি ভাবছি আমার ভবিষ্যৎ গার্লফ্রেন্ডকে আমি এমন ইয়াররিংস গিফট করব। কিরণ তখন মনে মনে অনেকটা খুশি হয় এটা ভেবে যে সু তার দিকে অন্তত ভালোভাবে তাকায়। তো এভাবেই 3 সপ্তাহ চলে যায়। সু এখন আগের থেকে কিছুটা সুস্থ ফিল করছে। এখন সু বেড থেকে উঠে বসতে পারে, যদিও সে হাঁটা চলা করতে পারে না, তবে বাইরে যাওয়ার জন্য তার মন ঠিকই ছটফট করত। আর তাই সে সবসময় জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতো। আর তার জানলার ঠিক বরাবর একটি বাড়িতে একটি মেয়ে থাকতো। জানলা দিয়ে যখনই সু বাইরে তাকায়, সে একটি মেয়েকে দেখতে পায়। আর সে যখনই মেয়েটাকে দেখতো, তখনই তার চোখে মুখে একটা স্নিগ্ধ ডিপ্রেশনের ছাপ সে লক্ষ্য করত। আর মেয়েটিকে প্রথমবার দেখার সেই দৃশ্যটি সে অনেক বছর পর্যন্ত ভুলতে পারেনি। মেয়েটির কণ্ঠস্বর কেমন, মিষ্টি নাকি কর্কশ, মেয়েটির কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, কিংবা সে যদি মেয়েটিকে তার সাথে ঘুরতে যাওয়ার অফার করে মেয়েটি তাকে ইয়েস বলবে কিনা, এসবের কিছুই সে জানে না। তবে এত দূর থেকে সেই মেয়েটিকে মন ভরে সে দেখতে পারতো না।
মানে স্পষ্ট দেখতে পারতো না। আর তাই তো তার ফ্রেন্ডকে সে কল করে বলে তাকে একটা বাইনোকুলার এনে দেওয়ার জন্য, কিন্তু সেটা সে কি কাজে ব্যবহার করবে সেটা কিন্তু তার ফ্রেন্ডকে সে বলে না। এটার বদলে সে তার ফ্রেন্ডকে একটি মিথ্যা কথা বলে। সে তাকে বলে বিকালে 4 দেয়ালে আটকে থাকতে থাকতে সে প্রায় বোর হয়ে যায়, আর তাই বাইনোকুলারের সাহায্যে সে আকাশে উঠতে থাকা পাখিগুলোকে দেখবে, এতে তার মন ভালো হবে। তো ফাইনালি সু বাইনোকুলারটি হাতে পেয়ে যায়, আর এখন থেকে বাইনোকুলারের সাহায্যে সে মেয়েটিকে খুব কাছ থেকে দেখতে পাবে, আর এর ফলে সে মেয়েটির চেহারা স্পষ্ট দেখতে পারে প্রথমবারের মতো। একবার দেখার পর সে তার মন থেকে মেয়েটির ছবি কিছুতেই মুছতে পারে না। সে অবাক হতো এটা ভেবে যে এত সুন্দরী একটা মেয়ে এত ডিপ্রেসড থাকে কেন। এটা বোঝার জন্য সে মেয়েটাকে আরো ভালোভাবে দেখতে শুরু করে। মেয়েটির মুখ তার চোখে সবসময় ভাসতো। সে জানলা দিয়ে শুধুমাত্র সেই বাড়িটির দিকেই নজর রাখতো। হসপিটালে কাটানো বোরিং দিনগুলোতে সে সবসময় মেয়েটাকে নিয়ে ভাবতো যে কি আছে মেয়েটার মনে, সে সবসময় এতটা মন খারাপ করে কেন থাকে, সেই মেয়েটার মনে কি আছে বোঝার চেষ্টা সবসময় করত। এসব ভাবতে ভাবতে নিজের অজান্তেই মেয়েটিকে তার ভালো লাগতে শুরু করে। হুমায়ুন আহমেদ বলেছিলেন, কোনো মেয়েকে তুমি যদি বোঝার চেষ্টা করো তাহলে তুমি হয়তো পাগল হয়ে যাবে, আর নয়তো মেয়েটার প্রেমে পড়ে যাবে। সুয়ের সাথে হয়তো দ্বিতীয় ব্যাপারটি ঘটতে যাচ্ছে। এজন্য সে দূরবীনের সাহায্যে মেয়েটাকে সবসময় দেখতো। সে দেখে মেয়েটি সেখানে তার বাবা মায়ের সঙ্গে থাকে। তবে একটা ব্যাপার সবসময় সে লক্ষ্য করত যে মেয়েটির বাবা এবং মায়ের মধ্যে প্রায়শই ঝগড়া চলতো। তাদের মধ্যে বন্ডিং মোটেও ভালো ছিল না। আর তখন সু ভাবতে শুরু করে হয়তো এটাই মেয়েটির মন খারাপের কারণ হতে পারে, কারণ বাবা মায়ের মধ্যে ঝগড়া দেখলে কোনো সন্তানেরই মন ভালো থাকার কথা না স্বাভাবিকভাবেই। সু মনে মনে সবসময় এটাই ভাবতো মেয়েটির কোনো বয়ফ্রেন্ড নেই তো, এছাড়াও মেয়েটি তাকে তার মতো করে ভালোবাসবে তো। কিন্তু মজার ব্যাপার হলো সেই মেয়েটিকে সে পার্সোনালি চিনে না এবং তার সাথে কোনো কথা বা পরিচয় তার কিছুই নেই। এরপর সেই মেয়েটিকে নিয়ে এসব ভাবতো জন্য মাঝে মধ্যে সে নিজের উপরেই হাসতো। এরপর একদিন সুয়ের ফোনে একটি SMS আসে। যে নাম্বার থেকে SMS আসে সেটি ছিল একটি আননোন নাম্বার, অর্থাৎ এই নাম্বারটিকে আমাদের সু চিনে না। তো সেই অচেনা নাম্বার থেকে মেসেজ করে সুকে বলা হয় যে সে তার হসপিটালের পাশের কফি শপ থেকে তাকে SMS দিয়েছে। আর সে সুকে জানায় যে অ্যাক্সিডেন্টের জন্য সে যে হসপিটালে ভর্তি হয়েছে এটাও সে জানে। এরপর তাদের মাঝে কিছুক্ষণ চ্যাটিং হয়। এক পর্যায়ে সেই অচেনা ব্যক্তিটি সুকে বলে, তুমি যাকে রোজ জানলা দিয়ে দেখো তার বয়ফ্রেন্ড আছে, তুমি তার জন্য কোনো আশা মনের মধ্যে রেখো না, এটাই তোমার জন্য ভালো হবে। হঠাৎ এই মেসেজটি দেখে সু মোটামুটি অবাক হয়ে যায়। আর তারপর সু জানলা দিয়ে সেই কফি শপটির দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোথাও সেই SMS দাতাকে সে দেখতে পায় না। তবে এরপরও সু জানলা দিয়ে মেয়েটির দিকে নজর রাখা ছেড়ে দেয় না। সু প্রতিদিন বাইনোকুলারের সাহায্যে মেয়েটিকে জানলা দিয়ে দেখতো। সে বুঝে গিয়েছিল যে ভালোবাসা আসলে কাকে বলে। জানলা দিয়ে দেখতে দেখতে সে মেয়েটির বিষয়ে অনেক কিছুই জেনে গিয়েছিল। সে খেয়াল করে যে মেয়েটির ফ্যামিলি খুব বড় লোক, তার বাবার বডিগার্ড পর্যন্ত ছিল যারা মেয়েটিকে গার্ড দিত এবং বাইরে কোথাও গেলে তাদের পার্সোনাল গাড়িতে করে নিয়ে যেত। একদিন মেয়েটি তার মায়ের সাথে কোথাও যাচ্ছিল, সেই সময় তাদের বাড়ির মেন গেটে পাশের কফি শপের লোকটি একটি সাইকেল নিয়ে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর লোকটি আবার ফেরত চলে যায়। আর এই পুরো বিষয়টি আমাদের সু জানলা দিয়ে লক্ষ্য করে, কিন্তু লোকটি কেন এমনটা করে এর কিছুই সে বুঝতে পারে না। তবে রাতের বেলা সু যখন বাইনোকুলারের সাহায্যে জানলা দিয়ে মেয়েটিকে দেখার চেষ্টা করছিল তখন সে দেখতে পায় বাড়ির ভেতরে মেয়েটির বাবা এবং মায়ের মধ্যে আজকে খুব ফাইটিং হচ্ছে। আসলে কোনো একটি বিষয় নিয়ে মেয়েটির মা এবং মেয়েটির বাবার মধ্যে তুমুল ঝগড়া চলছিল আজকে। আর তাদের ঝগড়ার বেগ এতটাই ছিল যে মেয়েটির বাবা প্রচন্ড রেগে গিয়েছিল, তাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। আর এক পর্যায়ে মেয়েটির বাবা মেয়েটির মায়ের গায়ে হাত তুলতে যাচ্ছিল। ঠিক তখনই মেয়েটি ভুলবশত তার বাবাকে খুন করে ফেলে একটি ছুরির সাহায্যে। এটা দেখার জন্য সু মোটেই প্রস্তুত ছিল না, আর তাই সে সেখান থেকে সরে যায়। সে আসলে কোনো কিছু বুঝে ওঠার আগেই এই পুরো ঘটনাটি ঘটে গেছে। আর এই পুরো ঘটনাটা তার জন্য এতটাই আনএক্সপেক্টেড ছিল যে সে তবদা খেয়ে গিয়েছিল। এখানে বলে রাখা ভালো, সু যে মেয়েটিকে পছন্দ করতো সেই মেয়েটির নাম হচ্ছে ইয়ক। তো যাই হোক, মূল গল্পে ফিরে আসি। সু কিছুতেই নিজের উত্তেজনা থেকে বেরিয়ে আসতে পারছিল না, তাই সে বাইনোকুলার হাতে নিয়ে আবারও জানলা দিয়ে বাড়িটির দিকে তাকিয়ে থাকে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে সে আসলে ভুল কিছু দেখেছে কিনা, এটা কি সত্যি ঘটেছে। সে এখনো বিশ্বাস করতে পারছিল না, কিন্তু এবার তো সে আরো বেশি অবাক হয়। সে দেখে ইয়ক এবং তার মা দুজনে মিলে তার বাবার ডেড বডি টেনে হিচড়ে বাইরে বের করে নিয়ে আসছে। শুধু তাই নয়, মা মেয়ে মিলে বাবার ডেড বডি একটি কনস্ট্রাকশন সাইটে কবর দিয়ে দিচ্ছে, যাতে এই পুরো ঘটনাটি ধামাচাপা হয়ে যায় এবং তারা পুলিশের কাছে ধরা না খায়। সো এসব দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। আর সে এসব দেখার পর
কোনোভাবেই সারা রাত ঘুমাতে পারে না। তার চোখে বারবার সেই দৃশ্য গলে ভেসে বেড়াচ্ছিল, কারণ সে লাইফে প্রথমবার তার নিজের চোখের সামনে কারো খুন হতে দেখলো। তবে সে নিজের চোখে একটি খুন হওয়া দেখেও সে পুলিশকে এ ব্যাপারে কিছুই জানায় না। পরদিন সে তার বেডে শুয়ে শুয়ে এটাই ভাবছিল যে সে কেন মেয়েটিকে বাঁচাতে চাইছে। সে তো চাইলে মা এবং মেয়েকে পুলিশে ধরিয়ে দিতে পারত, কারণ সে নিজের চোখে একটি অন্যায় হতে দেখেছে। এসব কিছু দেখার পরেও সে কেন পুলিশকে ফোন করলো না? হয়তোবা মেয়েটিকে সে ভালোবেসেই ফেলেছিল, আর তাই মেয়েটিকে বাঁচানোর এই প্রচেষ্টা ছিল তার মধ্যে। হসপিটালের বেডে শুয়ে বসে তার মোটেই আর ভালো লাগছিল না। সে কিছুতেই সেই ঘটনাগুলো ভুলতে পারছিল না। বেডে শুয়ে শুয়ে সে ছটফট করছিল। সে তার হেল্পের জন্য নার্সকে ডাকছিল, কিন্তু নার্স কোনো সাড়া দিচ্ছিল না। নার্সের সাড়া না পেয়ে সে উঠে যায় নার্সকে খোঁজার জন্য, কিন্তু গিয়ে দেখে নার্স একটি লোকের সাথে ইন্টিমেট হচ্ছে লুকিয়ে লুকিয়ে, যে লোকটিকে সে সকালবেলা দেখেছিল। এরপর সে তাদের আর ডিস্টার্ব না করে সেখান থেকে সোজা চলে আসে। আর গত রাতের বিষয়গুলো সে ভুলতে যাচ্ছিল, আর তাই সে তার বন্ধুদেরকে বলে তাকে বাইরে নিয়ে যেতে। সে বাইরে থেকে একটু ঘুরে আসতে চায়। এরপর যখন তার বন্ধুরা হসপিটালে তার কাছে আসে, তখন সে আর দেরি না করে তার বন্ধুদের সাথে বাইরে বেরিয়ে পড়ে, যাতে সে এমন একটি পরিস্থিতি থেকে আপাতত রিল্যাক্স ফিল করে। এরপর তারা সেই কফি শপটিতে কফি খেতে যায়, যে শপের লোকটি সেদিন ইয়োকের বাড়ির গেটের বাইরে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। সো লোকটির কাছ থেকে মেয়েটির বিষয়ে অনেক তথ্য নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে লোকটির কাছ থেকে তেমন বিশেষ কোনো তথ্যই পায় না। তো আর কি করার, তাকে হসপিটালে আবার ফিরে আসতে হয়। কিন্তু ফিরে এসে সে দেখে অনেক গন্ডগোল এখানে। তাকে অন্য একটি রুমে শিফট করে দেওয়া হয়েছে। এর মানে সে আর মেয়েটিকে দেখতে পারবে না। মানে এতদিন সে যে রুমটিতে ছিল সেই রুমে জানলাটা দিয়ে ইয়োক নামের মেয়েটিকে স্পষ্টভাবে দেখা যেত, আর এখন তাকে অন্য রুমে শিফট করে দেওয়ার জন্য সেই ইয়োক নামের মেয়েটিকে আর জানলা দিয়ে দেখতে পাবে না। এজন্য তার প্রচন্ড মন খারাপ হয়। আর তাই সু কিছুতেই অন্য রুমে শিফট হতে চাচ্ছিল না। তাকে জোর করে শিফট করা হচ্ছিল, তাই সে রেগে যাচ্ছে। সে নার্সকে বলে, তোমরা আমার সাথে এটা ঠিক করছো না। সু এই বিষয়ে তার ফ্রেন্ড কিরণের সাথে কথা বলে, কারণ কিরণের বাবা ছিল এই হসপিটালটির ডিরেক্টর। কিন্তু কিরণ তাকে কোনোভাবেই হেল্প করতে পারে না। সতে হলেও কিরণ তো তাকে পছন্দ করে, আর তার ভালোবাসার মানুষটি দিনের পর দিন অন্য একজনকে দেখে যাবে, এটা সে সহ্য করতে পারবে না। এটাই স্বাভাবিক বিষয়। এজন্য সে আসলে নিজেই চাচ্ছিল সুকে অন্য রুমে শিফট করা হোক। এরপর আমরা দেখতে পাই যে সুকে শিফট করে সেই রুমটিতে পাঠানো হয়েছে, যে রুমটিতে মিস্টার ড্যানি আঙ্কেল ছিল। আর ড্যানি আঙ্কেল কে তা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো সু শিফট হতে না চাওয়ার সত্ত্বেও তাকে শিফট হতে হয়, যার ফলে সু আপসেট হয়ে পড়ে। এরপর ড্যানি আঙ্কেল তাকে তার মন খারাপের কারণ জিজ্ঞেস করলে সে তাকে সবকিছু খুলে বলে, যে সে একটি মেয়েকে অনেক ভালোবাসতো, আর সে আগে যে রুমটিতে ছিল সেই রুমটি থেকে সেই মেয়েটিকে স্পষ্ট জানলা দিয়ে সে দেখতে পেত। কিন্তু এখন তাকে যেহেতু সেই রুম থেকে শিফট করে দেওয়া হয়েছে, এই জন্য সে এখন থেকে মেয়েটিকে আর দেখতে পাবে না। এটাই তার মন খারাপের কারণ। এরপর ড্যানি আঙ্কেল বোঝাচ্ছিল যে শিফট হতে হয়েছে তো কি হয়েছে, তুমি কখনোই হার মানবে না। কখনো যদি ওই মেয়েটির সাথে তোমার দেখা হয়, তবে তুমি তাকে মন খুলে মনের সব কথা বলে দিবে। আর সে যদি তোমার কপালে থাকে, তাহলে তুমি তাকে অবশ্যই পাবে। পৃথিবীর কেউ তোমাকে তাকে পেতে বাধা দিতে পারবে না। নিজের উপর বিশ্বাস রাখো এবং তুমি এখন মেয়েটির সাথে সরাসরি দেখা করার চেষ্টা করো, আর একদম সঠিক সময়ে তাকে তুমি তোমার মনের সমস্ত কথা খুলে বলো। প্রায় 1-2 মাস সু এই আঙ্কেলটির সাথে ছিল, আর তাদের বন্ধুত্ব আরো গভীর হয়ে যায়। আঙ্কেলটিকে রেখে হসপিটাল থেকে আসার সময় সু অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। খারাপ সময় সুয়ের পাশে সে আঙ্কেলটি ছিল তাই। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে খারাপ সময় পাশে থাকা মানুষগুলোকে নিজের ভালো সময় ছেড়ে আসাটা একটু কঠিন। তো যাই হোক, দৃশ্য গিয়ে মনে বাড়িতে 3 জন ফ্রেন্ডই বাড়ি ফিরে আসে। এমন সময় সু একটি পেপার দেখতে পায়, যেখানে লেখা ছিল, সেদিন রাতে যা কিছু দেখেছো এই বিষয়ে কাউকে কিছু বলবে না। আর যদি তুমি কাউকে কিছু বলো, তবে কিন্তু তুমি নিজেই নিজের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেবে। কাজেই তোমার জন্য এই রিস্ক নেওয়া ঠিক হবে না। তুমি এই বিষয়টি থেকে এবং মেয়েটির থেকে পুরোপুরি মুভ অন করে ফেলো, এটাই তোমার জন্য বেস্ট হবে। এটা দেখার পর তো সু আরো টেনশনে পড়ে যায়। সেভাবে ওই রাতের ঘটনাটা তো আমি ছাড়া আর কেউ জানার কথা নয়। তবে এই নোটটি কে আমার কাছে লিখলো, তার মানে সে ছাড়াও এই খুনের ব্যাপারে তৃতীয় কোনো ব্যক্তি সবকিছু জানে। কিন্তু সেই তৃতীয় ব্যক্তিটা কে সেটা সু বুঝতে পারে না। এর মধ্যে ডক্টর সুয়ের প্লাস্টার খুলে ফেলেন, আর এখন সে পুরোপুরি সুস্থ। আর পুরোপুরি সুস্থ হওয়ার পর সে মেয়েটির বাড়ির কাছে যায়। মেয়েটি মানে হচ্ছে ইয়োকের কথা বলছে। তো সু নিজের এক্সপেকটেশন অনুযায়ী ইয়োককে সেখানে দেখতেও পায়। আর আজকে কিন্তু সে প্রথমবার ইয়োককে একদম কাছ থেকে দেখতে পেল। সে রাস্তা পার হচ্ছিল, আর রাস্তা পার হতে গিয়ে ইয়োকের আইডি কার্ডটি ভুলে রাস্তায় পড়ে যায়। আর সু তখন সেটি দেখে সে সেটি রাস্তা থেকে কুড়িয়ে নেয়। এরপরই ইয়োক রাস্তা ক্রস করে। সে আসলে তার মায়ের সাথে কোথাও যাচ্ছিল। আর আইডি কার্ডটি কুড়িয়ে নেওয়ার পর সু ইয়োকের বাড়িতে যায়। তার ধারণা ছিল সেই ইয়োকের
ইয়োকের বাড়িতে গেলে হয়তোবা এমন কাউকে খুঁজে পাবে যে ইয়োকের বাড়ি থেকে তাকে ফলো করছে। সে আসলে ইয়োকের পরিচিত কারা কারা আছে অথবা কেউ তার ক্ষতি করতে চাইছে কিনা সে বিষয়ে ভালো মতো ডিটেইলে জানতে চাচ্ছিল, কারণ তার সন্দেহ ছিল যে তাকে প্রতিনিয়ত মেসেজ পাঠায় সে হয়তো ইয়োকের আশেপাশের কেউ হবে। আর তাই নিজের সন্দেহ দূর করার জন্য সু সেখানে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর তো সে হতাশ হয়ে যায়, কারণ তার ধারণা অনুযায়ী সে কিছুই খুঁজে পায় না। সে ইয়োকের প্রায় পুরো বাসাটা তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সে ইয়োকের পরিচিত মানুষ বলতে শুধু তার মাকে ব্যতীত আর কাউকেই কোনো ছবিতেও দেখতে পায় না। এক কথায় সে এক্সপেকটেশন অনুযায়ী কোনো ক্লু পায় না। তবে সে একটি জিনিস দেখতে পায়, আর সেটা হচ্ছে একটি ম্যাপ যেখানে মার্ক করা ছিল ইয়োক কোথায় কোথায় ঘুরতে গিয়েছে। ওয়ার্ল্ড ট্যুর করা হয়তোবা ইয়োকের শখের একটি বিষয়। আর সে যখন ইয়োকের বাসায় খোঁজাখুঁজি করছিল তখন হঠাৎ করে ইয়োকের মা বাড়ি ফিরে আসে। তাকে দেখে সু আড়ালে লুকিয়ে যায়, আর লুকানো অবস্থাতে থেকেই সে মা মেয়ের কথোপকথন শুনে ফেলে। তাদের কোনো আইডিয়া ছিল না যে তাদের কথা কেউ একজন লুকিয়ে লুকিয়ে শুনছে, এজন্য তারা তাদের নিজেদের মতো কথাবার্তা বলছিল। ইয়োক তার মাকে বলে, আমি আর এসব সহ্য করতে পারছি না, আমি পুরোপুরি আমার লাইফের প্রতি বিরক্ত হয়ে গিয়েছে। নিজেকে নিজে দিনের পর দিন নির্যাতিত হতে দেখছি, কিন্তু নিজের জন্য কিছুই করতে পারছি না। আমার চোখের সামনে আমার নিজেকে আমি প্রতিনিয়ত দিনের পর দিন এতটা কষ্ট পেতে দেখছি, এটা দেখে আমার খুব আফসোস হচ্ছে। আমি এগুলো আর সহ্য করতে পারছি না। আর তাদের এই সমস্ত কথা সু লুকিয়ে লুকিয়ে সব শুনতে পায়। আর মা মেয়ের মধ্যে এইসব কথাবার্তা শুনে তারা অনেক কনফিউজড লাগে। সে আসলে তাদের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। তো সিন চলে যায় সোজা পরের দিন। সু দেখে ইয়োক সেই কফি শপের লোকটিকে জড়িয়ে ধরেছে। তাদের কথোপকথনে বোঝা যায় তারা দুজনে খুব ভালো বন্ধু, কিন্তু এসব কিছু থেকেই সে যেটা জানতে চাচ্ছে সেটার উত্তর পাওয়া যায় না। আর তাই সে তাদের পিছু নিতে শুরু করে। কিন্তু সেই সময় হঠাৎ সেই আননোন পারসন এর মেসেজ আবারও তার ফোনে আসে। সে তাকে মেসেজ করে বলে, তুমি ইয়োকের পিছু করা বন্ধ করো। অচেনা সেই মানুষটির মেসেজ পড়ার পর সু বুঝতে পারে সে যে গতকাল ইয়োকের বাসায় গিয়েছিল সে কথাটাও সেই আননোন পারসনটি জানে। আর এটা কোনোভাবেই সুয়ের ঠিক হচ্ছে না, কারণ সে নিজেকে নিজে বিশাল এক ঝামেলায় ফেলতে যাচ্ছে। এই মেসেজটা সেই আননোন ব্যক্তিটি তাকে পাঠায়। মেসেজটি পড়ার পর সু পুরোই অবাক হয়ে যায়। সে কিছুতেই বুঝে উঠতে পারে না যে কে তাকে এমন ভাবে ফলো করছে, যাকে সে দেখতে পাচ্ছে না, কিন্তু সেই মানুষটি তার উপর ঠিকই 24 ঘন্টা নজর রেখে যাচ্ছে। আর সে কেনই বা সুয়ের উপরে এতটা নজর রাখছে, সে কি করছে না করছে, সে কোথায় যাচ্ছে না যাচ্ছে, সবকিছুর উপরে কেউ না কেউ তো অবশ্যই নজর রাখছে। কিন্তু সেই লোকটিকে এই পর্যায়ে গিয়ে বোঝা যায় যে সুকে মেসেজ করছে সে নিজেকে লি নামে পরিচয় দিয়েছে সুয়ের কাছে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলছি, সেই অচেনা ব্যক্তিটি সবসময় সুয়ের সাথে মেসেজ করে কথা বলে, সে কখনো সুকে কল দিয়ে কথা বলে না। তবে এত কিছুর পরেও এরপরও সে আবারও ইয়োককে ফলো করা কন্টিনিউ করে। সে দেখতে পায় ইয়োক একটি কোম্পানিতে কাজ করছে। সু ভাবে যদি সেও এই একই কোম্পানিতে কাজ নিতে পারে তবে সে ইয়োককে সবসময় চোখের সামনে দেখতে পারবে আর তার কাছাকাছি থাকতে পারবে। আর সে তার প্ল্যান অনুযায়ী ইয়োকের কোম্পানিতে জব নিয়েও নেয়। তার কাজটি ছিল সার্ভিং করা, আর সে সৌভাগ্যবশত ইয়োকের আন্ডারেই জবটি পেয়েছিল। সে ইয়োকের ফর্ম পূরণ করার কাজে সহায়তা করত। সো বেশি বেশি কাজ নিতে থাকে যাতে করে সে বেশি সময় ইয়োকের সাথে অফিসে কাটাতে পারে। মূলত সে চাকরিটি নিয়েছিল ইয়োকের ক্লোজ হওয়ার জন্য, আর নিয়তি সেই সুযোগটি তাকে করে দেয়। কাজ এতটাই বেশি ছিল যে সে তার কাজটি বাড়িতে পর্যন্ত নিয়ে যেত, আর এই কাজে তাকে সহায়তা করত ক্যাঙ্ক এবং কিরণ। তারা তিনজনে মিলে বাড়িতে বসে একসাথে কাজটি কমপ্লিট করত। একদিন বাড়িতে বসে কাজ করার সময় সুলিকে SMS দেয়। সে আসলে নিজের বন্ধুদেরকেই বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল তাদের দুজনের মধ্যেই কেউ একজন লি সেজে হয়তো তার সাথে মজা করার জন্য মেসেজ করে যাচ্ছে। তো তার ধারণাটা সত্যি হয় কিনা তা জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। সে বেশ কিছুবার এটা প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু তার সন্দেহ মিথ্যা প্রমাণিত হয়, কারণ তার বন্ধুরা তার সাথে এমনটা করতে পারে কিনা এটা কোনোভাবেই তার কাছে প্রমাণিত হয় না। এরপর সুয়ের সন্দেহের তীর গিয়ে বিদ্ধ করে নার্সকে। সে ভাবে হয়তোবা নার্সই হচ্ছে লি, কিন্তু সেই সন্দেহটাও মিথ্যা প্রমাণিত হয়। সু মনে মনে এটাই ভেবে যাচ্ছিল লি আসলে কে হতে পারে, কেনই বা সে তার গতিবিধি লক্ষ্য করছে। সু মনে মনে লিকেই খুঁজে বেড়াচ্ছিল, কারণ সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হচ্ছে এটি যে লিকে কেউই দেখতে পায় না, কিন্তু লি অদৃশ্য হয়েও সুয়ের বিষয়ে সব খবর নিচ্ছিল। এরপর দৃশ্যে দেখা যায় সু ইয়োকের কাছে গিয়ে ফর্মগুলো জমা দেয় যাতে সেগুলো পূরণ করতে পারে। সেখানে গিয়ে সু অনেক চেষ্টা করে ইয়োকের সাথে কথা বলার জন্য, কারণ সে ইয়োকের সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছিল।
যাতে সে তার সাথে আরো ক্লোজ হতে পারে। সে ইয়োকের সাথে টুকটাক কিছুটা কথা বলতে সক্ষম হয়, আর এই সুযোগেই সে ইয়োকের সাথে পরিচিতি পর্বটা সেরে ফেলে। আর আজকে প্রথমবার তাদের মাঝে কাজের বাইরে অন্য কথাবার্তা চলে। পরদিন সে দেখে ইয়োক একটি রেস্টুরেন্টে বসে লাঞ্চ করছে। ইয়োকের সাথে কথা বলার জন্য আরো একটি সুযোগ সু আর হাতছাড়া করতে চায় না। সে ভাবে এটাই সুযোগ ইয়োকের সাথে বন্ধুত্বটা আরো গভীর করে নেয়ার। তো যেই ভাবার সেই কাজ, সু সোজা চলে যায় ইয়োকের কাছে, আর সে গিয়ে ইয়োকের সাথে কিছু কথাবার্তা বলে। এরপর তারা একসঙ্গে লাঞ্চ করে। ইয়োক তাকে প্রশ্ন করে, তুমি কিভাবে জবটি খুঁজে পেলে? তোমার কি এই জবটার খুব প্রয়োজন ছিল? সু তখন বলে, অনেক চাকরি খুঁজতে গিয়ে রিজেক্টেড হওয়ার পর শেষমেশ এই জবটা পেয়েছিলাম, আর হ্যাঁ, এই জবটা আমার জন্য খুবই প্রয়োজন ছিল। সু এখানে মিথ্যা বলে ইয়োককে, কারণ সে যদি এখন সরাসরি বলে যে সে ইয়োকের জন্য এই জবটা নিয়েছে, তাহলে বিষয়টা অনেকটা সিস্টেমের পর্যায়ে চলে যাবে। আর সে ইয়োকের সামনে নিজের পার্ট ধরে রাখার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে। তো কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা আরো একটু গভীর হয়ে যায়। এরপর তারা একে অপরের সাথে নিজেদের নাম্বার বিনিময় করে। কিন্তু আমাদের সু চাইছিল ইয়োকের সাথে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু করতে। সে তার সাথে আরো ক্লোজ হতে চায়, কারণ সে তাকে অনেক ভালোবাসে। আর এই বেশি কিছুটার জন্য সুয়ের ইয়োকের সাথে আরো বেশি সময় কাটাতে হবে। আর তাই সে ইয়োককে তার সাথে আজকে রাতে ডিনারের অফার করে। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন ইয়োক সেই অফারটি অ্যাকসেপ্ট করবে কিনা। হ্যাঁ, আপনার ধারণা একদম ঠিক। ইয়োক শেষ পর্যন্ত সেই অফারটি অ্যাকসেপ্ট করেছিল, কারণ সে কিছুটা আপসেট ছিল। আর সে ভাবছিল হয়তো সু নামের ছেলেটার সাথে যদি সে মিশতে পারে, তাহলে তার আপসেটনেস কিছুটা হলে কমবে, কারণ সু অনেক পজিটিভ মাইন্ডের ছেলে ছিল। আর তাই সুকে হ্যাঁ বলে দিয়ে ইয়োক সেখান থেকে উঠে চলে যায়। ইয়োক যেতে না যেতেই চলে আসে আপদ, মানে লিয়ার মেসেজ। লি তাকে বলে, তুমি ইয়োকের সাথে একসাথে বসে খাবার খাচ্ছিলে, এটা আমার একদম পছন্দ হয়নি। আমি তোমাকে বারবার ওয়ার্নিং দিয়েছি তুমি ইয়োকের সাথে মিশবে না এবং তার পিছু করবে না, আর তুমি এরপরেও ইয়োকের সাথে মেশার চেষ্টা করেছো এবং তার কোম্পানিতে জব নিয়েছো। এটা আমার একদম পছন্দ হয়নি। আমি তোমাকে লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুমি এবার ইয়োকের জীবন থেকে পুরোপুরি সরে যাও, তা না হলে তুমি বিপদে পড়বে। সুয়ের আর বুঝতে বাকি থাকে না যে লি নিশ্চয়ই তাকে ফলো করে, আর তাই সে সন্দেহ দূর করতে সে রেস্টুরেন্টের ম্যানেজারকে প্রশ্ন করে এখানে তাকে ফলো করতে কেউ এসেছিল কিনা। ম্যানেজার তাকে জানায় একটি চশমা পরা মেয়ে রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছিল। সু তখন কিছুটা হলেও আন্দাজ করতে পারে যে কে হতে পারে সেই মেয়েটি, আর তাই সে সাথে সাথে কল করে কিরণকে, কারণ তার বান্ধবী কিরণ চোখে চশমা পরে, কিন্তু সে তখন বাসায় ছিল। তবে এটা হয় কি করে যে কিনা রেস্টুরেন্টে একটু আগে এসেছিল সে বাসায় থাকবে কি করে? তার মানে তাকে কিরণ নয় অন্য কেউ ফলো করছে। সুয়ের কাছে সবই কেমন যেন গোলক ধাঁধার মতো মনে হচ্ছে। যাই হোক, গল্পের সামনে এগিয়ে যাই। পরবর্তী দৃশ্যে দেখা যায় সু এবং ইয়োক একসঙ্গে বসে কফি খাচ্ছিল, আর ততক্ষণে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আর তাই ইয়োক মন খুলে সুয়ের সাথে মনের কথা শেয়ার করতে থাকে। সে জানায় ইয়োকের অনেক শখ সে বিদেশে ঘুরতে যাবে, কিন্তু আজ পর্যন্ত সে দেশের বর্ডারের বাইরে পা রাখতে পারেনি। তবে তার স্বপ্ন একদিন না একদিন সে সারা পৃথিবী ঘুরবে। সুয়ের তখন মনে পড়তে থাকে সেই ম্যাপটির কথা যেটি সে ইয়োকের বাড়িতে দেয়ালে টাঙানো দেখতে পেয়েছিল, কিন্তু এ বিষয়ে সে ইয়োককে কিছুই বলে না। বিষয়টি সে তার মনের মধ্যেই লুকিয়ে রাখে। এরপর দুজনের মধ্যে আরো কিছুক্ষণ কথাবার্তা চলতে থাকে। ইয়োকের একটি বিষয় সুকে অনেক বেশি মুগ্ধ করে, আর তা হচ্ছে ইয়োক খুব মিশুক স্বভাবের একটি মেয়ে। মানে নতুন পরিচিত হওয়া সত্ত্বেও ইয়োক সুয়ের সাথে অত্যন্ত বন্ধুত্ব সুলভ আচরণ করছে। হয়তো সে তার জীবনে ভালো কোনো বন্ধু পায়নি, এজন্য সে যেহেতু এখন সুকে ফ্রেন্ডলি মাইন্ডের রয়েছে, এজন্য সে তার সাথে অনেক সুন্দর করে বন্ধুত্ব সুলভ আচরণ করছে। তবে এর মাঝে সু একটি বোকামি করে ফেলে। কারোর সাথে ফ্রি হওয়া ভালো, কিন্তু এতটাও হওয়া ভালো না যে তাকে ভেতরের সব কথা বলে দেবে। সু জাস্ট এই ভুলটাই করেছে। ইয়োকের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে গিয়ে সু তার ভেতরের অনেক কথাই ইয়োককে বলে দেয়। ইয়োকের যে বিদেশে ঘুরতে যাওয়ার শখ ছিল তা যে সু জানে এটা সে ইয়োককে বলে দেয়। এমনকি সে ইয়োকের বাসার অ্যাড্রেস পর্যন্ত জানে, এটাও সে কথায় কথায় তার কাছে বলে ফেলে। একটা আগন্তুক লোক তার বিষয়ে এত কিছু জানে, বিষয়টি আসলে অবাক করার মতোই। আর তাই ইয়োক সুকে প্রশ্ন করে, তুমি আমার বিষয়ে এত কিছু কিভাবে জানো? সত্যি করে বলো তো তুমি কে? তুমি কি আমাকে অনেক দিন ধরে ফলো করছো? আর তখন সু তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে যে ভুল করে ফেলেছে এটা সে বুঝতে পেরে যায়। যেহেতু সে ধরা পড়ে গেছে তাই সে ভাবে আর দেরি না করে সত্যটা তাকে জানিয়ে দেবে। আর এরপরে সে ইয়োককে সবকিছু খুলে বলে, সে কিভাবে অ্যাক্সিডেন্ট করলো, এরপর সে কিভাবে জানলা দিয়ে ইয়োককে দেখে নিল, আর শুধুমাত্র তাকে দেখার জন্য সে একটা বাইনোকুলার ম্যানেজ করেছিল। এর মাধ্যমে সে ইয়োককে খুবই স্পষ্টভাবে দেখতে পেত, আর তাকে দেখতে দেখতে কিভাবে
তাকে পছন্দ করে ফেলেছে সবকিছু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সে ইয়োককে খুলে বলে, আর তখন থেকে সে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টায় আছে। এই জান এভরিথিং সে ইয়োককে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পরেও ইয়োকের সন্দেহ দূর হয় না, তাই সে আবারও প্রশ্ন করে, সত্যি করে বলো তুমি কে? সু তখন ইয়োককে আবারও বোঝানোর চেষ্টা করে যে সে আসলে ইয়োককে অনেক বেশি পছন্দ করে ফেলেছে, আর এতটা পছন্দ আগে সে কখনো কাউকে করেনি। এক কথায় সে তার লাইফে এর আগে কাউকে ভালোবাসেনি, তাই এভাবেই ইয়োকের পেছনে সে পড়ে রয়েছে, কারণ সে তাকে অনেক ভালোবেসে ফেলেছে। এরপর সে ইয়োককে সরাসরি তার ভালোবাসার কথা জানায় এবং তাকে জানায়, আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকতে চাও? এই সব কিছু শোনার পরে ইয়োক সরাসরি সুকে অবাক করে দিয়ে তাকে হাক করে, আর তখনই সেখানে চলে আসে বডিগার্ড। তারা ইয়োককে সাথে করে নিয়ে চলে যায়, তবে যাওয়ার আগে কিন্তু তারা সুকে ওয়ার্নিং দিয়ে যায় যাতে সু ইয়োকের আশেপাশে আর না আসে। সু তখন কিছুটা স্বস্তি পায় এই ভেবে যে পরদিন অফিসে ঠিকই ইয়োকের সাথে তার দেখা হবে, হয়তো এই বডিগার্ড গুলো ইয়োকের মা পাঠিয়েছে। কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হয়, কারণ ইয়োক তো সেদিন অফিসে আসে না। এরপর সে খবর নিয়ে জানতে পারে ইয়োক আর কখনোই অফিসে আসবে না, কারণ সে জবটি ছেড়ে দিয়েছে। এটা শুনে তার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। এরপর সে সোজা চলে যায় ইয়োকের বাড়িতে। সে ভেবেছিল বাড়িতে ইয়োককে ঠিকই পাওয়া যাবে, কিন্তু বাড়িতে কেউই ছিল না। এই সব কিছু দেখে তার মনের আশার আলোটা জ্বলতে গিয়েও যেন বারবার নিভে যায়। কিন্তু এরপরও সে শেষ প্রচেষ্টা করতে চায়, আর তাই সে কফি শপের ওনারের কাছে যায়। যেহেতু সে আর ইয়োক ভালো ফ্রেন্ড, তাই সে নিশ্চয়ই ইয়োকের বিষয়ে কিছু জানতেও পারেন। কফি শপের ওনারের কাছে গিয়ে অনেক তথ্যই পাওয়া যায়, আর তথ্যগুলো হলো এমন যে ইয়োকের বাবা খুবই রিচ ম্যান ছিল, কিন্তু হঠাৎ তার বাবার ব্যবসায় ধস নেমে এসেছে, আর এইসব নেই তাদের ফ্যামিলিতে ঝামেলা হচ্ছিল। এতটুকু সে জানতে পারে, কিন্তু এতটুকু তথ্যের মাধ্যমে ইয়োককে খুঁজে পাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু এত কিছুর পরেও সে ইয়োককে খোঁজার চেষ্টা ছেড়ে দেয় না, কারণ সে তাকে অনেক ভালোবেসে ফেলেছে। সে এরপরেও ইয়োককে অনেক খুঁজতে থাকে, আর এভাবে কেটে যায় অনেক দিন, মানে ইয়োককে খুঁজতে হচ্ছে। এরপর একদিন সু মন খারাপ করে বসেছিল, আর সেখানেই হঠাৎ করে ছাতা হাতে নিয়ে আগমন ঘটে ইয়োকের। হঠাৎ হারিয়ে ফেলা পছন্দের মানুষটিকে দেখা মাত্রই সু তাকে জড়িয়ে ধরে। ইয়োক বলে, আমি আর আমার বাড়িতে ফিরতে চাই না, চলো আমরা দুজনে দূরে কোথাও পালিয়ে যাই। সু তো আসলে এই সুযোগটিরই অপেক্ষা করছিল। তবে এখানে ইয়োকের আচার আচরণ সুয়ের কাছে অদ্ভুত লাগে, কিন্তু এরপরও সু আর দেরি না করে সোজা ইয়োককে নিয়ে চলে যায় একটি রিসোর্টে, যেটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। তারা সেখানে অনেক এনজয় করে। প্রথমবারের মতো তারা দুজনকে এতটা কাছাকাছি নিজেদের মতো করে পেল। প্রথমবারের মতো দুজন ভালোবাসার মানুষ যখন একে অপরকে খুব কাছে পায়, তখন মনের মধ্যে অসম্ভব সুন্দর একটা প্রশান্তি লাগে। তারা দুজনেই সেটা ফিল করতে পারে। এরপর তারা সমুদ্রে একসাথে গোসল করে, আর এছাড়াও আজকে তারা একে অপরের সাথে প্রথমবারের মতো শারীরিক সম্পর্ক করে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর হোটেল ম্যানেজার তাদেরকে কল করে প্রশ্ন করে তাদের বুক করা টাইম শেষ, তারা আর রিসোর্টটিতে থাকবে কিনা। ইয়োকের অনেক বেশি পছন্দ হয়েছিল জায়গাটি, আর তাই সে সুকে রিকোয়েস্ট করে যেন তাকে নিয়ে অনেকদিন সু এই রিসোর্টটিতেই থেকে যায়, কারণ তার সুয়ের সাথে থাকতে অনেক ভালো লাগছে। তো যেই ভাবা সেই কাজ, পছন্দের মানুষের আবদার সু কি করে ফেলতে পারে। আর তাই তারা 1 মাসের জন্য রিসোর্টটি বুক করে নেয়। ইয়োক যখন এই রিসোর্টটি অনেকগুলো টাকা দিয়ে বুক করছিল, তখন সু তাকে প্রশ্ন করে সত্যি কি সে 1 মাস এই রিসোর্টটিতে থাকতে চায় কিনা। ইয়োক তাকে প্রশ্ন করে, কেন তুমি থাকতে চাও না? সু তখন তাকে সম্মতি জানায়, কারণ সেও তাকে অনেক ভালোবাসে। এরপর তারা সেখানে অনেক ভালো সময় কাটাতে শুরু করে। তারা রাতের বেলা সাগরের তীরে বসে একে অপরের সাথে অনেক সুন্দর সময় উপভোগ করত। সু ছোট্ট একটি বেডে ইয়োককে আগার চেষ্টা করছিল। এছাড়াও তারা একসাথে খাবার খায়। সু চামচ দিয়ে খেতে পারছিল না, তাই ইয়োক তাকে খাবার তুলে খাইয়ে দেয়। এখন আপনারা সু এবং ইয়োকের মাঝে যে সুন্দর একটা সম্পর্ক দেখতে পাচ্ছেন, সেটা দেখতে আপনাদের ভালোই লাগছে, তাই না? হয়তো ভাবছেন এখন যেহেতু তাদের একে অপরের মধ্যে একটা ভালোবাসার সম্পর্কের সৃষ্টি হয়ে গেছে, অতএব খুব শীঘ্রই তারা একে অপরকে বিয়ে করে নেবে। কিন্তু তাদের দুজনের এক হওয়ার রাস্তাটাও এতটা সহজ হবে না। সামনে এমন একটা টুইস্ট আপনাদের জন্য অপেক্ষা করছে, যেটা আপনাকে এমনই ধাক্কা দেবে যে আপনি অবাক হয়ে যাবেন। তো যাই হোক, এরপর দেখা যায় সু একটি বাইক দেখছেন। আসলে সে বাইক অনেক পছন্দ করে, কারণ সে বাইকের মাধ্যমে অনেক জায়গায় অ্যাডভেঞ্চার করত। ইয়োক তাকে জিজ্ঞাসা করে সে কেন বাইক এতটা পছন্দ করে। সু বলে, বাইক আমার অনেক পছন্দের একটি ট্রান্সপোর্ট। আগে আমি বাইকের মাধ্যমে অনেক জায়গায় অ্যাডভেঞ্চার করতে পারতাম এবং এটা আমার খুব পছন্দের ছিল। আর এখন বাইকটা আমার আরো বেশি পছন্দের, কারণ বাইকের মাধ্যমে আমি তোমাকে নিয়ে যখন যেখানে ইচ্ছা ঘুরতে যেতে পারবো। আমরা আমাদের মতো করে অ্যাডভেঞ্চার করতে পারবো। তোমাকে নিয়ে দূর দূরান্তে যাওয়াটাও আমার জন্য অনেক সহজ হবে। এসব শুনে ইয়োক ঠিক করে সে সুকে একটি
বাইক সারপ্রাইজ গিফট হিসেবে দেবে। তো যেই ভাবা সেই কাজ, সে সুকে একটি বাইক কিনে দেয় আর সেই বাইকটি নিয়ে তারা দূর দূরান্তে ঘুরে বেড়ায়। এরপর আবারও তারা রিসর্টে ফিরে আসে। সু এরপর ইয়োককে জানায় সে জব খুঁজতে যেতে চায়, কারণ সে এভাবে বসে বসে ইয়োকের টাকা নষ্ট করতে চায় না। কিন্তু ইয়োক তাকে বাধা দেয়। সে বলে 1 মাস পূরণ হওয়ার আগ পর্যন্ত তুমি এখানেই থাকবে। আর তখনই সেই অচেনা ব্যক্তিটি, যার নাম হচ্ছে লি, সে আবারও সুকে মেসেজ দেয়। মেসেজে সে লিখে, তুমি যদি সেখান থেকে দ্রুত ফিরে না আসো তবে আমি পুলিশকে সবকিছু জানিয়ে দেব। এর মাধ্যমে ইয়োক পুলিশের কাছে ধরা পড়ে যাবে। এই মেসেজটা দেখার পর সু অনেক ভয় পেয়ে যায়, কারণ সে কোনোভাবেই ইয়োকের ক্ষতি হোক চায় না। আর তাই সু কিছুক্ষণের জন্য ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আবারও লি তাকে SMS দেয়। সু তাকে প্রশ্ন করে, কে তুমি? লি বলে, আগে তো ফিরে আসো, তবেই জানতে পারবে আমি কে। এই গোলক ধাঁধা সুয়ের আর ভালো লাগছিল না, তাই সে লি আসলে কে সেটা জানার জন্য তার শহরে ফিরে আসে। যাওয়ার আগে সে ইয়োককে জানিয়ে যায় যে কিছুক্ষণের জন্য সে শহরে ফিরে যাচ্ছে। কিন্তু সেখানে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। ইয়োকের মায়ের ভাড়া করা গুন্ডারা সুকে প্রচন্ড মারধর করে। তারা ইয়োকের বিষয়ে তার কাছে জানতে চায় যে ইয়োক কোথায় আছে, কিন্তু সু তাদেরকে বলে সে কিছুই জানে না। সেই সিচুয়েশনেও লি তাকে মেসেজ দেয়। সে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। লি কনস্ট্রাকশন সাইডের সেই কবরটি খুঁড়ছিল, এমন একটি ভিডিও মেসেজ সুকে এবার দেয়। সু মেসেজটি দেখার পর পুরাই চমকে যায়, কারণ সেখানে খোঁড়া হলে ইয়োকের বাবার লাশ বের হয়ে আসবে আর সে ধরা পড়ে যাবে। এটা সে কোনোভাবেই চায় না, এজন্য সে দৌড়ে ছুটে যায় সেই কনস্ট্রাকশন সাইটে। কিন্তু সুকে সেখানে আসতে দেখেই লি সেখান থেকে দৌড়ে পালায়। সে রেইনকোট পরা ছিল আর তাই সু তাকে চিনতে পারে না। আর তখন সে দেখতে পায় এই জায়গাটা অর্ধেকটা খোঁড়া হয়ে গেছে। এর জন্য কেউ যাতে এই বিষয়ে কিছু না জানে তাই সু খুঁড়ে রাখা জায়গাটা আবারও মাটি দিয়ে ভরাট করছিল, যাতে সত্য সবার সামনে না আসতে পারে। আর সেখানে দেখা যায় ইয়োক তার মায়ের সাথে সেখানে দাঁড়িয়ে আছে, মানে হচ্ছে ইয়োকের মা ইয়োককে সেখানে নিয়ে এসেছে। সু তাকে বলে, এটার ভেতর যাই থাকুক না কেন তোমার প্রতি আমার ফিলিংস একটু চেঞ্জ হবে না। তখনই সেখান থেকে একটি বাচ্চার ডেড বডি বেরিয়ে আসে। এটা দেখে ইয়োকের মা বলে, এটা কিভাবে সম্ভব? আর তখনই সেখানে চলে আসে পুলিশ। সুকে কবর খুঁড়তে দেখে তাকে মার্ডারার ভেবে অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ কনস্ট্রাকশন সাইটের লোকগুলো সুকে সেখানে দেখেছিল কবর ভরাট করতে, আর তারাই পুলিশকে খবর দিয়েছে। এরপর সিন গিয়ে থামে বৃষ্টিতে। পুলিশ তার গাড়িটি একটি সাইটে পার্ক করে সুয়ের কাছ থেকে সবকিছুর বিস্তারিত জানছিল। তখন সু তাকে বলে, কবরটি থেকে একটি বাচ্চার ডেড বডি পাওয়া গেছে। এর বাইরে আমি বেশি কিছু জানি না। কিন্তু পুলিশ জানায় সে তো আগে থেকেই বিষয়টি জানতো। বাচ্চাটি অলরেডি ডেড ছিল, মানে বাচ্চাটি আগে থেকে মৃত ছিল। আর লাশটি যেন চুরি না হতে পারে তাই তো সেখানে গার্ড দেওয়া হচ্ছিল। আর সেই হসপিটালের নার্স সেই বাচ্চাটিকে সেখানে রেখেছিল। তো এতে যেহেতু সুয়ের কোনো দোষ নেই তাই পুলিশ সুকে ছেড়ে দেয়। সু এরপর আর ওয়েট করতে পারে না, সোজা চলে যায় হসপিটালে। সে সেখানে গিয়ে নার্সের সাথে খুব রাগারাগি করে। সে নার্সকে প্রশ্ন করে, তুমি কেন আমার সাথে এমনটা করছো? বাচ্চাটিকে তুমি মাঠে চাপা দিয়েছো। কিন্তু তার রাগ এক মুহূর্তে শেষ হয়ে যায় যখন সে মিস্টার ড্যানির লাশ দেখতে পায়। হ্যাঁ, সে আঙ্কেলটি মারা গিয়েছে যে হসপিটালে সুকে কোম্পানি দিয়েছিল। আঙ্কেলের লাশ দেখার পর সু অনেক কান্না করে, কারণ এই বৃদ্ধ মানুষটির পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না। সে যে কয়টা দিন তার সঙ্গে থেকেছে সে কয়েকটা দিন এই বৃদ্ধ মানুষটা তাকে অনেকটা আপন করে নিয়েছিল। সে তার সঙ্গে অনেক গল্প করত এবং নানান সময় নানান বিষয়ে তাকে পরামর্শ দিত আর তাকে মোটিভেট করত। এই জন্য বৃদ্ধ মানুষটার মৃত্যু দেখে সে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। নার্স তাকে জানায় যে মিস্টার ড্যানি কয়েক ঘন্টা আগে মারা গিয়েছেন। এরপর তাকে একটি রুমে নিয়ে যায়। যেহেতু সু আহত ছিল এজন্য নার্স তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। নার্স তখন তাকে বলে সে কিছুই করেনি, যা করার তা তো কিরণ করেছে, এই হসপিটালের ডিরেক্টরের মেয়ে। আমি তো শুধুমাত্র সত্য সবাইকে জানাতে চাচ্ছিলাম, কিন্তু আমাকে বাধা দেয় আমি আর কাউকে কিছু বলিনি। অন্যদিকে দেখা যায় কিরণ ইয়োকের বাসায় গিয়েছে। সে সেখানে গিয়ে ওকে জিজ্ঞাসা করে যে ইয়োক তার বাবার বডি কোথায় লুকিয়ে রেখেছে। সে বলে, আমি নিজের চোখে তোমার বাবার ডেড বডিটি তোমাকে কবর দিতে দেখেছি, আর প্রথমে তুমি তাকে খুন করেছো নিজ হাতে, এটাও আমি জানি। এসব শুনে ইয়োক পুরাই অবাক হয়ে যায়। সে বলে, আমি এমন কিছু করিনি। ইয়োক কোনোভাবেই কিছু স্বীকার করে না। সে বলে, আমি কাউকে হত্যা কিংবা কারো লাশ গোপন এসবের কিছুই করিনি। তুমি অযথাই আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। তার কাছ থেকে কোনো ইনফরমেশন না পেয়ে কিরণ বারবার তাকে ফোর্স করছিল। আর ঠিক তখনই সেখানে চলে আসে সু। সে কিরণকে এখানে দেখে অবাক হয়ে যায়। আর তার আর বুঝতে বাকি থাকে না যে কিরণ আসলে কি করে বেড়াচ্ছে। সে কিরণকে প্রশ্ন করে, তুমি কেন এমন করছো? আমাদের পেছনে লেগেছো কেন? কি চাও তুমি? আজ সব খুলে বলতে হবে তোমাকে। কিরণ তখন কোনো কিছুর অ্যান্সার তাকে দিতে চাচ্ছিল না, কিন্তু এরপরেও সে তাকে অনেক জোরাজুরি করে। আর এক পর্যায়ে এরপর কিরণ তার সব প্রশ্নের এক্সপ্লেনেশন দেয়। তার কথাগুলো ছিল এমন যে, আমি অনেক সুন্দর একটা প্ল্যান করেছিলাম, আমি তোমায় অনেক বেশি পছন্দ
পছন্দ করতাম। আমি চাইতাম যতটা বেশি সম্ভব তুমি আমার সাথে সময় কাটাও, এমনকি আমরা একসাথে সুন্দর সময় কাটাচ্ছিলামও। হসপিটালে অলওয়েজ তোমার পাশে আমি ছিলাম, আমি সবসময় তোমার যত্ন নিয়েছি, সবসময় তোমার পাশে থেকেছে। কিন্তু আমাদের মাঝে কাবাবের হাড্ডি হয়ে চলে আসে ইয়কের বিষয়টি আমি জানতে পারি একটি স্পাই ক্যামেরার সাহায্যে। তুমি যখন আমার কাছে বাইনোকুলার চেয়েছিলে তখনই আমার কিছুটা সন্দেহ হয়েছিল, আর তাই সেটিতে আমি একটি স্পাই ক্যামেরা লাগিয়ে দেই যাতে করে তুমি কি দেখছো সেটা যেন আমিও দেখতে পারি। এছাড়াও আমি তোমার ফোনে একটি স্পাই অ্যাপ ইনস্টল করে রেখেছিলাম, আর তখন সেটাই তুমি যাই দেখছো সবকিছু আমি দেখেছি। আমি খুব কষ্ট পেয়েছি তুমি অন্য কাউকে দেখছো এটা জেনে। আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু তুমি কখনোই আমার মনের অনুভূতি বোঝার চেষ্টা করোনি। আসলে আমরা অনেক সময় নিজেদের সামনে থাকা ভালোবাসার মানুষগুলোকে চিনতে পারি না, আর এই বিষয়টা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আর তুমি যেহেতু এখন সবকিছুই জেনে ফেলেছো, অতএব তুমি আমাকে এখন নিশ্চয়ই অনেকটা ঘৃণা করছো। হয়তো তুমি কখনোই আমাকে ভালোবাসবে না। আমি সবসময় তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম এবং এটা আমার জীবনের একটা লক্ষ্য হয়ে গিয়েছিল। আর আমি যেহেতু আমার জীবনের লক্ষ্যে ব্যর্থ হয়েছি, কাজেই আমার বেঁচে থাকার আর কোনো মানেই হয় না। এসব কথা বলার পর তাদের দুজনের সামনেই কিরণ বিষ খেয়ে সুইসাইড করার ট্রাই করে, কিন্তু তাকে বাধা দেয় ইয়ক। সে কিরণকে অনেক করে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে তোমাকে ভালোবাসে, একদিন না একদিন তুমি ঠিকই তার দেখা পাবে। সৃষ্টিকর্তা আমাদের সবার জন্যই কাউকে না কাউকে রেখেছেন, আর তাই সে মানুষটির সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত নিজের জীবনকে শেষ করে দিও না। ইয়ক তাকে সুইসাইড করার থেকে আটকানোর জন্য শুধু এতটুকুই নয়, আরো একটি বড় মিথ্যা কথা বলেছিল। সে বলেছিল সে নাকি সুকে একদমই পছন্দই করে না এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক কখনো হয়নি এবং হবেও না। আর আত্মহত্যা কোনো সমাধান না, জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে ফাইট করতে পারাটাকেই আসল স্মার্টনেস বলে। কিরণ তার এই মিথ্যা কথায় গলে না গিয়ে সোজা ক্যাঙ্কের হাত ধরে সেখান থেকে চলে যায়। আসলে ক্যাঙ্ক কিরণকে অনেক পছন্দ করত, আর কিরণ তাকে শর্ত দিয়েছিল তার কাজে যদি সে তাকে হেল্প করে তবে তাকে সেও ভালোবাসবে। আর কিরণের ভালোবাসা পাওয়ার লোভেই মূলত ক্যাঙ্ক তাকে হেল্প করেছিল এই সমস্ত কাজে। এদিকে দেখা যায় ইয়কে নিতে তার মা তার বাসায় চলে আসে। যাওয়ার আগে ইয়ক ইমোশনাল হয়ে যায়। সে সুকে প্রশ্ন করে, কেন তুমি আমাকে এতটা ভালোবেসেছিলে? এরপর ইয়কের মা তাকে আর সময় দেয় না, সাথে করে নিয়ে যায়। তাদের পিছনে সু। ইয়কের গাড়ির পাশাপাশি সু তার বাইক ড্রাইভ করে যাচ্ছিল। সে চিৎকার করে বলছিল, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না যে তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে কিরণের সামনে বললে আমাকে তুমি একদমই ভালোবাসো না, আমি এই কথাটা একদমই বিশ্বাস করি না। কিন্তু কোনোভাবেই ইয়ক তার মায়ের জন্য গাড়ি থামাতে পারছিল না, কারণ সে বাধ্য ছিল। কোনো উপায় না পেয়ে সু ইয়কের গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করে ফেলে ইচ্ছা করে, যাতে সে এর মাধ্যমে ইয়কের গাড়ি থামাতে পারে। এরপরই ইয়ক গাড়ি থেকে নেমে আসতে বাধ্য হয়। সে সুকের সাথে নেই। সে বৃদ্ধ লোকটির কাছে ফিরে আসে যাকে সু সেদিন হত্যা হতে দেখেছিল। আর এখানে আমরা জানতে পারি সেই লোকটি সেদিন মারা যায়নি, সেদিন শুধুমাত্র তার হার্ট অ্যাটাক হয়েছিল। বিষয়টি আমি একটু পরে বুঝিয়ে বলছি। তো বৃদ্ধ লোকটি ইয়ককে প্রশ্ন করে, এই ছেলেটি কি সেই ছেলে যার সাথে তুমি এতটা দিন ছিলে? ইয়ক তার কাছে সবকিছু স্বীকার করে। এরপর ইয়ক সুকে সব রহস্য খুলে বলে। আর তখনই এই সিনেমার সবচেয়ে বড় টুইস্টটা সামনে আসে। আসলে বৃদ্ধ লোকটি কোনোভাবেই ইয়কের বাবা নয়, বরং সে ছিল তার হাজবেন্ড। তার বাবা তো অনেক আগে মারা গিয়েছিল, আর বাবা মারা যাওয়ার পর ইয়কের মা প্রচুর ঋণের দায়ে আটকে পড়ে। এখন একটু সেদিনের ঘটনাটা মনে করে দেখুন তো। সেদিন যে সে সুকে বলেছিল যে একটা সময় ইয়কের বাবা অনেক রিচম্যান ছিল, কিন্তু সে তার ব্যবসায় লস খাওয়ার কারণে পথের ফকির হয়ে গিয়েছিল। এই শোক সহ্য করতে না পেরে ইয়কের বাবা মারা গিয়েছিল। মানে এক কথায় সেদিন সে সুকে ইয়কের আসল বাবার কথা বলেছিল। আর এতটা দিন আমরা ইয়কের বাবা সম্পর্কে যাকে জেনে এসেছি সে আসলে ইয়কের বাবা কোনো কালেই ছিল না। ইয়কের সত্যিকারের বাবা মারা যাওয়ার পর কোনো উপায় না পেয়ে টাকার লোভে এই বৃদ্ধ লোকটির সাথে সে নিজের মেয়ের বিয়ে দিয়ে দেয়। এর ফলে বৃদ্ধ লোকটি তাদের অনেক টাকা দিয়েছিল, ঋণ পরিশোধ, এমনকি মা মেয়ের ভরণ পোষণের। কিন্তু বৃদ্ধ লোকটি অনেক রাগে ছিল, এজন্য ইয়ক তাকে পছন্দ করতো না। সে প্রতিনিয়ত নেশা করে ইয়কের সাথে এবং ইয়কের মায়ের সাথে ঝগড়া করত। এজন্য সেদিন ইয়ক তার মাকে বলেছিল যে সে আর সহ্য করতে পারছে না। আর এই বিষয়টি সেদিন সু শুনে ফেলেছিল। ইয়ক বাধ্য হয়ে লোকটির সাথে সংসার করছিল, এমনকি সে প্রেগনেন্ট পর্যন্ত হয়েছিল। তবে তার বাচ্চাটি জন্মের সাথে সাথেই মারা গিয়েছে। আর সেদিন রাতে ইয়কের হাজবেন্ডের হার্ট অ্যাটাক হয়েছিল, আর সেই সময় তার হাতে একটা ফল কাটার ছুরি ছিল। আর এটা দেখে সু তখন ভেবেছিল যে মেয়েটি লোকটাকে খুন করেছে। আসলে মূল বিষয়টি হচ্ছে ঠিক সেই সময় তার হার্ট অ্যাটাক হয়েছিল, আর সু তখন দূর থেকে ইয়কের হাতে একটা ফল কাটার ছুরি দেখে ভেবেছিল যে সেই তার বাবাকে খুন করেছে, সরি সে তার হাজবেন্ডকে খুন করেছে। আর দূর উপরে ছিল কি উল্টাপাল্টা কাহিনী লাগেছে। আর যাই হোক, ঘরের চারপাশে ছিল ছোট বাচ্চাটির
জিনিসপত্র খেলনা দিয়ে সাজানো, যা ইয়ককে বারবার তার হারানো বাচ্চাটির কথা মনে করিয়ে দিচ্ছিল, মানে তার যে বাচ্চাটি জন্মের সাথে সাথে মারা গিয়েছিল সেই বাচ্চার কথা। আর তাই সবকিছু একটা ব্যাগে ভরে ইয়ক সেগুলোকে মাটি চাপা দেয়। আর এটা দেখে সু ভেবেছিল সে তার বাবার লাশটা মাটি চাপা দিচ্ছে, আর বৃদ্ধ লোকটিকে অন্য একটি বাড়িতে সরিয়ে রাখে যাতে সে কিছু বুঝতে না পারে। পরবর্তীতে আমরা জানতে পারি সেদিন যে বৃদ্ধ লোকটির হার্ট অ্যাটাক হয়েছিল, যেটা দেখে আর কি আমাদের সু ভেবেছিল যে সেই বৃদ্ধ লোকটিকে খুন করা হয়েছে। পরবর্তীতে আমরা জানতে পারি সেদিন সেই লোকটি হার্ট অ্যাটাকের পর বেঁচে গিয়েছিল। তো যাই হোক, এসব কিছু শোনার পর সু অবাক হলেও ইয়কের প্রতি তার ইন্টারেস্ট বিন্দুমাত্র কমে না। সে ইয়ককে প্রশ্ন করে, তুমি কি এখনো এই বৃদ্ধ লোকটির সাথেই থাকতে চাও? যদি লোকটির সাথে তুমি নাই থাকতে চাও তবে আমার সাথে চলো, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কারণ আমি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসিনি। কিন্তু ইয়ক নিজের মাকে বিপদে ফেলে সুয়ের সাথে যেতে রাজি হয় না, কারণ সে তার সাথে চলে গেলে তার মাকে বৃদ্ধ লোকটির সব টাকা ফেরত দিতে হবে, আর এত টাকা তার মায়ের পক্ষে ফেরত দেওয়া পসিবল না। এরপর সু তাকে শেষবারের মতো প্রশ্ন করে, তুমি কি আদৌ আমায় ভালোবাসো? আসলেই ইয়কের হাত পা বাঁধা ছিল, আর তাই সে তার ভালোবাসার মানুষটির কাছে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না। এরপর সু রাগ করে প্রচন্ড অভিমান নিয়ে সু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসেন। তার 21 বছর বয়সী জীবনের এই সামারটি ছিল জীবনের শ্রেষ্ঠ সামার, যেটা সে কোনোভাবেই ভুলবে না। প্রতিটি বছর সামার আসলেই সেই স্মৃতিগুলো তার বুকে ঝড় তোলে। এভাবে কেটে যায় প্রায় 5 বছর। এতদিন পর সে আবারও ফিরে যায় সেই কফি শপটিতে, যেটা ইয়কের বাসার পাশাপাশি ছিল। সে গিয়ে দেখে সেখানকার ওনার ছেলেটি নার্সকে বিয়ে করেছে। এরপর সু তার সাথে কথা বলে, আর তার কাছ থেকে সে জানতে পারে আসল ঘটনা। আসলে ইয়কের হাজবেন্ড অসুস্থ হয়ে পড়েছিল, আর যে মানুষটা বিপদে তাদের এত বড় ছায়া দিয়েছিল সেই মানুষটার বিপদে তাকে ছেড়ে এসে স্বার্থপর সে হতে চায়নি, আর তাই সে থেকে গিয়েছিল তার ভালো না বাসা মানুষটির কাছে। আর এতদিনে সেই বৃদ্ধ লোকটি মারা গেছে। বৃদ্ধ লোকটি মারা যাওয়ার পর ইয়ক তার বাসাটি ছেড়ে চলে আসে। তখন কফি শপের ওনার তাকে কিছু পোস্ট কার্ড দিয়ে বলে, ইয়ক এই পোস্ট কার্ডগুলো তোমার জন্য পাঠিয়েছিল। সে বলেছিল যদি কখনো সু আসে তাকে এই কার্ডগুলো আমি দিয়ে দেই। এরপর সে আরো জানায় লাস্ট পোস্ট কার্ডটি 2 মাস আগে এসেছিল। সু তখন তাকে বলে ইয়ক আসলে তার কাছে একটা প্রমিস করেছিল যে প্রতি বছর যখন সামার আসবে তখনই সে সুকে একটি করে পোস্ট কার্ড পাঠাবে প্রতিবার। সে তার প্রমিস রেখেছে, আর সু তো কবেই এসব ভুলে গিয়েছিল। কিন্তু সে অবাক হচ্ছে এই ভেবে যে ইয়ক এখনো সবকিছু মনে রেখেছে, তার মানে সেও তাকে সত্যি অনেক ভালোবাসতো। কিন্তু পরিস্থিতির কারণে তারা এক হতে পারেনি সেই মুহূর্তে। সু বেশ কয়েকবার ইয়কের প্রেমে পড়ার পর বুঝতে পারে ভালোবাসার আসলে অনেক ধরন রয়েছে। ইয়ক তাকে ছেড়েছিল এই কারণেই যে সু তখনও অনেক ইয়াং ছিল, সে যেন তার লাইফ এনজয় করতে পারে, তাই নিজের দুঃখী জীবনের সাথে সে সুকে জড়ায়নি। ইয়ক সাগর পাড়ে বসেছিল, সু না যাওয়া পর্যন্ত ইয়ক তার বাকি জীবনটা অপেক্ষা করেই কাটিয়ে দেবে। আর লাস্ট দৃশ্যে আমরা দেখতে পাই সু গাড়িতে করে ইয়কের কাছে যাচ্ছে, কারণ সে তার কাছ থেকে জানতে পেরেছে ইয়কের সেই বৃদ্ধ হাজবেন্ড মারা গিয়েছে এবং সে এখন সম্পূর্ণ একা রয়েছে, আর সে তার ভালোবাসার মানুষটিকে একা থাকতে দিবে না। আর সু এটা ভেবে হ্যাপি ছিল যে নিয়তি তাকে আবারও ইয়কের কাছে যাবার সুযোগ করে দিল। হয়তোবা জীবনের বাকি সামারগুলো এখন থেকে তারা একসঙ্গেই কাটাবে। আর এমনই একটা হ্যাপি এন্ডিং এর সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়। আর সেই সাথে আজকের ভিডিওটি আমিও এখানে শেষ করছি। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করছি, সুয়ের বান্ধবী যে কিরণ, সে যে লিখ সেজে সুকে মেসেজ করছিল, এটা আপনাদের মধ্যে কে কে আগে বুঝতে পেরেছিলেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।